ওকে, আমি তাহলে স্টার্ট করি। শিওর। আসসালামু আলাইকুম সবাইকে, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং লকডাউনে আছেন। লকডাউনে থেকে আমাদের যেটা হচ্ছে, মানসিক ভাবে আমরা অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে আমার সাথে আছেন দুজন অসম্ভব মেধাবী এবং গুণী মানুষ, যারা বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করেন। পরিচয় করিয়ে দিই, ডক্টর রাগিব হাসান একাধারে গবেষক, প্রফেসর, শিক্ষক এবং লেখক। তার আরো একটি পরিচয় আছে, তিনি শিক্ষক.com এর ফাউন্ডার। এবং তার সাথে আরো আছেন ডক্টর জারিয়া আফরিন চৌধুরী, যিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন সুদূর আমেরিকাতে। আসুন তাদের সাথে আমরা এই লকডাউন পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে কোপ আপ করবেন সেটা নিয়ে শুনি। কেমন আছেন আপনারা? আমরা ভালো, আলহামদুলিল্লাহ, সোফার ভালো। তুমি কেমন আছো? অনেক ধন্যবাদ ফারিন। ফারিন আমার অনেক আপন, বেশ কয়েক বছর আমাদের পরিচয়, কিন্তু আমাদের ভার্চুয়ালি পরিচয় আসলে। তো অনেক ধন্যবাদ আমাদেরকে এই প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আসসালামু আলাইকুম সবাইকে, আমার রাগিব এবং আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আর এই করোনা ভাইরাসের সময়টাতে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই আলোচনার আয়োজন করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। প্রথমেই জারিয়াপুর কাছে আমার প্রশ্ন থাকবে, মানসিক অবস্থা এই লকডাউনের মধ্যে, আমরা জানি যে অনেক দিন ধরে বাংলাদেশে প্রায় দীর্ঘ 36-37 দিন ধরে আমরা সবাই লকডাউনে আছি। তো কিভাবে এই নতুন পরিস্থিতিতে আমরা নিজেদেরকে খাপ খাওয়াবো বা সামঞ্জস্যতা মেনটেন করবো? খুব ভালো প্রশ্ন। আসলে ফারিন, এটা নিয়েই প্রতিদিন ডিল করি, প্রচুর রোগী দেখি, প্রচুর মানুষ আমার কাছে আসে, যাদেরকে যথাসাধ্য চেষ্টা করি এই যে কোপিং স্কিল, এমন একটা কঠিন সময়, রাইট? তো আমি এটাকে যেভাবে এক্সপ্লেন করি যে আমাদের এটা একটা যুদ্ধ, যেই যুদ্ধটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সো অনেকটা আমরা যুদ্ধক্ষেত্রে নেমেছি কোনো রকম হাতিয়ার ছাড়া, কোনো প্রস্তুতি ছাড়া, কোনো তলোয়ার ছাড়া, কিছুই ছাড়া। তো এখন আমরা এই ব্যাটল ফিল্ডে আছি, কিন্তু প্রায় কত 40-45 ডেজ, প্রায় 40-45 দিন হয়ে গেল বাংলাদেশে বা পৃথিবীর মোটামুটি আমাদের এদিকেও সব জায়গাতেই প্রায় 1.5 মাস আমরা গৃহবন্দী। তো এই যে আনপ্রেসিডেন্টেড একটা ক্রাইসিস, এরকম একটা সময়, এটা যেটার জন্য প্রস্তুত ছিলাম না কেউই। তো এই স্ট্রেসটা খুব স্বাভাবিক। আমি এটাই বলি যে মানুষ যে স্ট্রেসড আউট হচ্ছে, মানুষ এনজাইটিতে ভুগছে, এটা এটা খুব স্বাভাবিক। আমি বলি যে ভ্যালিডেট ইউর ইমোশন, ইটস ওকে টু ফিল অ্যাংশাস, আর কিছুটা এনজাইটি, ইটস ওকে। কিন্তু সেটার সাথে আমরা কিভাবে খাপ খাওয়াচ্ছি, আমাদের প্রত্যেকটা মানুষ আমরা স্বতন্ত্র, আমাদের প্রত্যেকের কিছু কোপিং স্কিল থাকে। তো সেই কোপিং স্কিলের জায়গা থেকে আমরা কে কিভাবে জিনিসটাকে মোকাবেলা করছি, কিভাবে দেখছি, তো সেটার উপরে আমি যে জিনিসগুলো বলি সেটা আমি একটু সংক্ষেপে আমি চেষ্টা করব বলার। হয়তো একটু ডিটেলও হয়ে যেতে পারে, কিন্তু এটা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট পিপল শুড প্র্যাকটিস দেয়ার লেভেল বেস্ট। হ্যাঁ, তো আমি এটাকে 4টা ডোমেইনে ভাগ করি। আমি বলি যে মানুষকে এই সময়, সবাইকে, আমাদের এখানে আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কার, হেলথ কেয়ার সেক্টরে আছি, আমরা যারা সাইকিয়াট্রিস্ট আছি, আমরা যারা যারা ফ্রন্ট লাইনে আছেন, প্রত্যেকজন, আমি বলি যে যারা প্রত্যেক ফ্রন্ট লাইনার, এটা এটা শুধু হেলথ কেয়ার না। আপনি চিন্তা করে দেখেন যে এখন এমন একটা পরিস্থিতি যে প্রত্যেকেই ফাইট করছে। তো এরকম অবস্থায় 4টা জিনিসের দিকে খেয়াল করা উচিত আমাদের সবার, যে আমাদের শারীরিক স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে, আমাদের মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথকে ঠিক রাখতে হবে, আমাদেরকে আমাদের ইমোশনাল ওয়েলবিং বা ইমোশনাল হেলথে টেক কেয়ার করতে হবে, আর আমাদের স্পিরিচুয়াল ওয়েলবিং এ টেক কেয়ার করতে হবে। তো 4টা জিনিসকে এভাবে এই ডোমেইনে ভাগ করার পর আমি একটা মডেল দেখাই। তো আজকে আর ওটা আমি দেখাচ্ছি না, কারণ সময় স্বল্পতা বা আমাদের নেট কানেকশন কতটুকু সহায়তা করে জানি না। তো ফিজিক্যাল হেলথের জন্য আবারও সমস্ত গবেষক, চিকিৎসক সবাই যা যা বলছেন প্লিজ ফলো করুন। আপনি ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স যেটা করছেন অলরেডি, 6 ফিট ডিস্টেন্স, পার্সোনাল হাইজিন, তার উপরে খুব ইম্পর্টেন্ট এখন যেটা আমরা ডাক্তাররা সবাই বলি যে ইমিউন সিস্টেমটাকে বুস্ট করা। এটার জন্য যা যা করণীয়, ভিটামিন সি ইভেন বলা হচ্ছে 500 থেকে 1000 মিলিগ্রাম পর্যন্ত ডেইলি খেলে ইটস ওকে। ভাইটামিন ডি সো ভেরি ইম্পর্টেন্ট, জিঙ্ক লজেন্স, এবং আপনার এগুলো সাপ্লিমেন্ট। কিন্তু তাছাড়াও হেলদি ব্যালেন্স ডায়েট, খুবই খুবই হেলদি লাইফস্টাইল, যেটা আমি তো মনে করি যে এটা লাইফ টাইম অপরচুনিটি। যে মানুষগুলো আমরা খালি ছুটছি, তাদের এটা একটা লাইফ টাইম অপরচুনিটি টু টেক কেয়ার অফ আওয়ারসেলফস। এক্সারসাইজ, ঘুম দুটোই খুব ইম্পর্টেন্ট। আমি বলি যে অ্যাটলিস্ট 20 মিনিট, আপনার যদি ছাদে বাগান থাকে, তা যদি না থাকে আপনার ব্যালকনি, ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড, যেটাই হোক, আপনি 20 মিনিট অন্তত নিজের জন্য সময় দেবেন, যেখানে আপনি এক্সারসাইজ করবেন, মেডিটেশন করবেন,
যারা প্রার্থনা করেন, যারা এখন এখন রমজান মাস, এটা একটা সুযোগ আমাদের জন্য। তো আমরা নিজের জায়গা থেকে আমরা সৃষ্টিকর্তাকে ডাকবো, যে যার ধর্ম থেকে প্রার্থনা করব। তো এটা হয়ে গেল স্পিরিচুয়াল ওয়েলবিং এর সাথে আসলে ফিজিক্যাল ওয়েলবিং এর অনেকখানি সম্পর্ক আছে, তাই আমি এটাকে একটু ওভারল্যাপ করেই বললাম। আর ব্যালেন্সড ফুড খুব ইম্পর্টেন্ট। আপনি প্ল্যান্ট প্রোটিনটা একটু বেশি খাবেন, সবজি শাকসবজি যতটা পারা যায় এই সময় খুব অবশ্যই আপনার হাইজিন মেনটেন করে খাবেন। আর ইফতারিতে আরেকটা জিনিস, সেটাই আমি বলছিলাম যে নেক্সট পয়েন্ট যেটা, যে এখন তো রমজান মাস, একটু খেয়াল করবেন সারাদিন কিন্তু আমরা ফাস্টিং এর পরে আমাদের শরীর ন্যাচারালি, তো ওটাকে যেন আমরা একটু ব্যালেন্স করতে পারি, ভাজা পোড়াটা কিছুটা কমানো। আমি জানি ইটস হার্ড, আমি নিজেও অভ্যস্ত, কিন্তু চেষ্টা করছি এখন যে এইগুলাকে একটু কাট করতে। তারপর হচ্ছে আর ঘুম, পর্যাপ্ত ঘুম, এই একটা জিনিস যেটাতে আমি নিজেও চেষ্টা করছি এখন অ্যাটলিস্ট 7 to 8 আওয়ার স্লিপ যেটা আমরা বলিতে, এগুলো করা। আর WHO CDC গাইডলাইন গুলো কি বলছে এগুলোকে ফলো করা। তো এই হচ্ছে ফিজিক্যাল হেলথের। তারপরেও আপনি সঠিক তথ্যটি জানুন, সবসময় অথেন্টিক সোর্সটা দেখুন। অনেক কিছু মিডিয়াতে আসছে, প্লিজ দেখবেন না, অথবা আপনার সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকবেন। ওটা নিয়ে আমি পরে আবার আলাপ করবো, এটা দীর্ঘায়িত হচ্ছে অ্যান্সার গুলো। কিন্তু এরপরে যেটা বলবো যে মেন্টাল হেলথ, যেটার জন্য আজকে ফারিন আমাকে এখানে এনেছে, সো ভেরি ইম্পর্টেন্ট। এটা এখন এত বেশি ইম্পর্টেন্ট কারণ এই যে মানুষগুলো এর ভিতর দিয়ে যাচ্ছে, ডিপ্রেশন, এনজাইটি, ইভেন যারা হেলথ কেয়ার সেক্টরে আছে, ডাক্তার, নার্স, সোশ্যাল ওয়ার্কার, প্রত্যেকে তাদের কিন্তু এমন একটা স্ট্রেসের মধ্যে, ইভেন আমি অনেককে পাচ্ছি, পেশেন্ট বা ক্লায়েন্ট আমার কাছে আসছে যারা অলরেডি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন। তো এই মানুষগুলোর জন্য কিন্তু সামনের দিনটা কিন্তু খুব ডিফিকাল্ট এই জন্যই যে তাদেরকে খুব টেক কেয়ার করতে হবে, যেন এগুলো পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে একটা টার্ম আছে সাইকিয়াট্রিতে, PTSD ডেভেলপ করে। কিন্তু যুদ্ধের পর কি হয়, এই যে যুদ্ধ থেকে সৈনিকরা ফেরত আসে, তাদের কিন্তু PTSD ডেভেলপ করে। তো ডিপ্রেশন, PTSD, এনজাইটি, এই যে ওভারল্যাপিং কতগুলো সাইকিয়াট্রিক স্পেকট্রাম, আমাদের যে অসুখ, যে মেন্টাল হেলথ ইলনেস গুলো, খুব কেয়ারফুলি আপনি যদি মনে করেন আপনি কোপ করতে পারছেন না, আপনার নিজস্ব কোপিং স্কিল গুলোকে আপনি অ্যাপ্লাই করুন। তাতেও যদি সম্ভব না হয়, আপনার আপনজনের সাথে কাটিয়ে, আপনার বাচ্চার সাথে কাটিয়ে, যেটা আমরা করি, আমাদের বাচ্চাদেরকে আমরা এমনিতেও সময় দিই, কিন্তু এখন আমাদেরকে জীবনই সুযোগ করে দিয়েছে অনেক বেশি সময় দেওয়ার। ইটস আ লাইফ টাইম অপরচুনিটি, সো উই আর টেকিং দ্য বেস্ট আউট অফ ইট। কিন্তু যে যেভাবে পারুন আপনার বাবা মার সাথে কথা বলুন, লং লস্ট রিলেশন, আপনি ফোন করুন, আপনি কথা বলুন, সোশ্যাল মিডিয়া থেকে টাইমটাকে প্রোডাক্টিভ ভাবে ইউজ করুন। অনেক ইউটিউবে মেডিটেশনের ভিডিও আছে, তো যদি সোশ্যাল মিডিয়াতে কাটাতে হয় ওই টাইমটুকু ওখানে না কাটিয়ে আমি বলবো আপনি প্রার্থনা করুন, আপনি মেডিটেশন করুন, যোগা করুন, যেভাবে যে যেখান থেকে নিজেকে পজিটিভ এবং ভালো ফিল করতে পারে। এবং মনে রাখতে হবে যে আমরা সবাই একসাথে ফাইট করছি, উই অল আর ইন ইট টুগেদার, উই উইল মেক ইট ইনশাল্লাহ। আর লাস্ট হচ্ছে ইমোশনাল ওয়েলবিং, স্পিরিচুয়াল আমি অলরেডি বলেছি। তো ইমোশনাল ওয়েলবিং এর যে জিনিসগুলো আমি সবসময় খুব খেয়াল রাখতে বলি মানুষকে, যে একটা কথা আছে সাইকিয়াট্রিতে বলে মাইন্ডফুলনেস, লিভিং ইন দ্য প্রেজেন্স, একটা কথা যে বাস্তবের সাথে মিলিয়ে নিয়ে খাপ খাইয়ে আমাকে এই মুহূর্তটাকে এনজয় করা। এখন আমি যদি আজকেই চিন্তা করি যে আমি তো মরেই যাবো, আমি কেন করবো, আমি কেন সাজগোজ করবো, আজকে ফারিন দেখেছে আমি কিন্তু অনেকদিন পর শাড়ি পরলাম, তো এইটা হচ্ছে গিয়ে মুহূর্তটাকে এনজয় করে বেঁচে থাকা। আমি জানি না মৃত্যু অবধারিত সত্য, আমাদের সবাইকেই আজকে হোক কালকে হোক, কে কবে কিভাবে যাব আমরা কেউ কিন্তু জানি না। কিন্তু আমি যদি আজকের বেঁচে থাকাটাকেই আমি মিজারেবল করে ফেলি, সেটা কিন্তু আমার জন্যই লস। লাইফ ইটসেলফ ইজ এ ব্লেসিং, সো কাউন্ট অন ইউর ব্লেসিং এন্ড লিভ ইন এভরি মোমেন্ট। যে জিনিসটা আমি আমার রোগীদেরকে বলি যে অলওয়েজ কাউন্ট অন ইউর ব্লেসিং, ইউ উইল বি সারপ্রাইজড টু সি হাউ ব্লেসড ইউ আর কম্পেয়ার টু মেনি আদার পিপল ইন দ্য সোসাইটি। তো সেই মানুষগুলোর দিকে আপনি তাকান, তাদেরকে সাহায্য করুন, এটা একটা সুযোগ আমাদের। যে যার মতো করে, আমাদের ডান হাত দিলে বাঁ হাত জানবে না সত্যি, কিন্তু যে যার জায়গা থেকে যতটা পারি আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াই। আর শেষ যে কথাটা আমি বলবো, প্লিজ 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 আপনারা ডাক্তারদের পাশে থাকুন, আপনারা হেলথ কেয়ার ওয়ার্কারদের পাশে থাকুন, যে মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে তাদের পরিবারকে, আপনি তাদের মানসিক অবস্থাটা চিন্তা করে দেখেন, তারা কিন্তু অনেক বেশি স্ট্রেস এবং খুব ন্যাচারাল একটা স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছে। তো আমরা সবাই সবার পাশে থাকি, অতীতেও মানবতার জয় হয়েছে, ইনশাল্লাহ এবারও হবে। তো ওইটাই আমি আশাবাদী, আমি খুব পজিটিভ মানুষ, আমি এখনো আশাবাদী, দেখা যাক কি হয় ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছো আপু। তোমার কাছে আমার এই সূত্র ধরে সেকেন্ড প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু লকডাউন পরিস্থিতিতে আমরা সবাই এখন বাচ্চা কাচ্চা সহ যারা কিনা স্কুলিং করতো, যারা কিনা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতো, তারা সবাই এখন বাসায় বন্দি। এবং তুমি স্পেশালি ঢাকা শহরের কথা জানো যে ঢাকা শহরে সব হচ্ছে কংক্রিটের বিল্ডিং, আমাদের স্পেস
চাই ওরকম। কি করে এই টোডলার, টিনেজ, এই যে তিনটা শ্রেণী, তাদের তাদের সময়টাকে তারা কিভাবে কাটাতে পারে, বা বাবা মারা এখানে কিভাবে তাদেরকে সময়টা দিতে পারে। হ্যাঁ, কারণ সবাই একটা তারাও কিন্তু এই সিচুয়েশনটা ব্যাপারটা জানে, বুঝে। তো তারাও যাতে মেন্টাল একটা এনজাইটিতে না ভুগে, এর জন্য তোমার সাজেশন কি থাকবে? এটা খুব ভালো প্রশ্ন। আসলে এই জিনিসটুকু আমি প্রতিদিন ডিল করি। এই অর্থে যে মানে এটা সব জায়গাতেই ক্রাইসিস, এটা কিন্তু এখানেও তাই। এখানে একটু ব্যতিক্রম এটাই যে এখানে হয়তো বাচ্চারা একটু ফ্রন্টিয়ারে, তাদের ব্যাকইয়ার্ডে একটু যেহেতু জায়গা আছে, যেমন আমার বাচ্চারা একটু খেলতে সুযোগ পায়, তো ওভাবে করে সময় কাটায়। তো আমি বাবা মাদেরকে আমার প্রথম জিনিসটা আমি যেটা বলবো বাচ্চাদের আগে, আমি আগে বাবা মাদেরকে বলতে চাই যে এটাকে আপনি যদি একটু অন্যভাবে দেখেন, আমি একটু আগেও বলেছি, হয়তোবা এটা আপনার একটা লাইফ টাইম অপরচুনিটি টু স্পেন্ড সাম প্রেশাস এন্ড কোয়ালিটি টাইম উইথ ইউর কিডস, রাইট? এই যে ব্যস্ত মানুষগুলো, এরা কিন্তু জীবনে কখনো সুযোগ পায়নি। আমি বুঝি যে এটা হয়তো সামটাইম সাফোকেটিং লাগতে পারে, কিন্তু আপনার বাচ্চাটার দিকে তাকান, ওই বয়সে সে এটাকে হ্যান্ডেল করছে, এই স্ট্রেসটাকে। তা আমরা তো অ্যাডাল্ট, আমরা কেন পারবো না? আমরা যদি ডিপ্রেশনে ভুগি এবং আমাদের এনজাইটিটা, একটা কথাই আছে যে আপনি কিন্তু এনজাইটিতে ভুগলে ন্যাচারালি আপনার প্রজেকশনটা আপনার বাচ্চার উপরে, ওরা কিন্তু বুঝে। আপনি যখন স্ট্রেসড আউট থাকবেন, আপনি যখন ইরিটেবল হয়ে থাকবেন, আপনি যখন ফ্রাস্ট্রেটেড হয়ে থাকবেন, খুব মেক শিওর করবেন আপনার এই ফ্রাস্ট্রেশন এবং ইরিটেবিলিটি যেন আপনার বাচ্চার উপরে না আসে। এটা সো ভেরি ইম্পর্টেন্ট। ওরা হচ্ছে কাদামাটির মতো, স্পঞ্জের মতো, ওরা আজকে যেটা দেখছে এটা কিন্তু তাদের ফিউচারটাকে, তাদের পার্সোনালিটিটাকে শেপ করবে। এখন আমি যদি প্রতিটা মুহূর্তে ওদের মাঝে একটা ফিয়ার, একটা এনজাইটি, একটা মিজারেবল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখি বাসায়, এটা ওদের জন্য খুব ক্ষতিকর। তো আমি বাবা মাদের কাছে, আমি জানি এটা খুব কঠিন, কিন্তু তবুও অনুরোধ করব যতটা সম্ভব বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়া নিউজ গুলো বলা থেকে বিরত রাখুন। যারা টিনেজার তারা এটা অলরেডি দেখছে, আমি জানি। তাদেরকে বলুন যে এই সময়টুকু তোমার সুযোগ যে তুমি প্রোডাক্টিভ কিছু করো। তাদেরকে নিয়ে বোর্ড গেম, আমরা যেটা করি যে ফ্যামিলি বোর্ড গেম টাইম, ওদেরকে আমরা আমাদের ঘরের পারিবারিক কাজে ইনভলভ করি। আমরা দুইজন যেটা করি যে আমি ইভেন রান্নার সময় ওরা আসে, ওরা আমাদের সাথে গার্ডেন করে। আমরা বাইরে যখন আমার প্ল্যান্ট আমি যখন ওয়াটারিং করি, ওরা কিন্তু আমাকে হেল্প করে। তো এগুলো শুধু আমি আমার উদাহরণ দিচ্ছি এজন্যই যে প্রত্যেকের বাসার একটা নিজস্ব স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচারের ভিতরে এখন রমজান মাস, সবাই মিলে আমরা একসাথে প্রার্থনা করতে পারি। আমার বাচ্চা দুটো আমার সাথে মাশাআল্লাহ প্রে করে। তো এই যে জিনিসগুলা বাবা মাকে, বাচ্চাদেরকে ইনভলভ করে যে কাজগুলো করা সম্ভব, এটা তো আমার মনে হয় একটা অসাধারণ সুযোগ। তো সেই সুযোগটুকুকে যদি কাজে লাগানো যায়, বাবা মা যদি ঘরের মাঝে একটা আনন্দ, ভালোবাসা, সম্প্রীতির একটা পরিবেশ বজায় রাখতে পারে, বিশেষত রমজান মাসের সুবিধাটা নিয়ে, আমি তো মনে করি এটা একটা সুযোগ এবং এটা সম্ভব। আপনাকে একটু পজিটিভ থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। সময়টা খারাপ, সময়টা কঠিন, কিন্তু সময়টা পারও হয়ে যাবে। এটাই কথা, দিস ইজ নট গোনা লাস্ট ফর এভার। এইটুকু বলতে পারি। হ্যাঁ, এটা হয়তো ভাইরাসটা হয়তো আগামী 3-4 মাসের মধ্যে আস্তে আস্তে কার্ভটা একটু ফ্ল্যাটেন হবে ইনশাল্লাহ। আমাদের হয়তো আর 1 বছর খানিক ধৈর্য ধরতে হবে আনটিল উই ফাইন্ড এ ভ্যাকসিন অথবা পটেনশিয়াল কিওর। আজকাল সারা পৃথিবীর সায়েন্টিস্টরা এত কষ্ট করছেন। তো ধৈর্য ধরুন, খুব খুব ধৈর্যের সাথে, সহমর্মিতার সাথে সবাই সবার পাশে থেকে মোকাবেলা করুন। আর বাচ্চাদের প্রতি প্লিজ মেক শিওর যে আপনার ফ্রাস্ট্রেশন যেন কোনোভাবে ওদের উপর প্রজেকশন না হয়। খুব ইম্পর্টেন্ট। এখানে আমি আর একটু যোগ করতে চাই, একজন শিক্ষক হিসেবে বলতে চাই যে বাচ্চাদের এই সময়টাতে বাসায় বসে থেকে তারা কিন্তু মানে বোর্ড হয়ে যেতে পারে খুব সহজেই। এই কারণে তাদের দৈনন্দিন জীবনটাকে একটা মানে রুটিনে নিয়ে আসলে ভালো হয়। ওরা যখন স্কুলে থাকে তখন ওরা কিন্তু খুব একটা ভালো রুটিনে থাকে, যে সকালে স্কুলে যায়, স্কুলে একটার পর একটা ক্লাস হয়, তারপর আসে। এখন বাসায় বসে থেকে ওদের অনেকেই কিন্তু বোর্ড হয়ে যাচ্ছে, কারণ বাসার লাইফটা অনেকটা আনস্ট্রাকচার্ড। তো ওরা হয়তো ঘুম থেকে উঠে টিভি দেখছে বা গেম খেলছে বা এইসব সারাদিন কাটাচ্ছে, পড়াশোনায় হয়তো কোনো সময় যাচ্ছে বা যাচ্ছে না। এই আনস্ট্রাকচার্ড লাইফটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যারা স্কুলে যায় তাদের জন্য আসলে একটা বড় রকমের পরিবর্তন, যেটা কারণে তার বোর্ড লাগতে পারে। তো এই জন্য বাবা আমাদের উচিত যে বিভিন্ন রকম বৈচিত্র্যময় অ্যাক্টিভিটি দিয়ে তাদের জীবনে স্ট্রাকচার নিয়ে আসা। যেমন হয়তো সকালে একটা টাইম ফিক্স করে দেওয়া যে আচ্ছা ঠিক আছে তুমি তো স্কুলে যাচ্ছ না, ঠিক আছে, কিন্তু তারপরও প্রিটেন্ড করো যে তুমি স্কুলে যাচ্ছ, কাজে তুমি সকালবেলা এই জিনিসের উপর পড়বে বা এইসব বিষয়ের উপর কোনো অনলাইনে ভিডিও দেখবে, ইউটিউবে কোনো সায়েন্সের উপর বা ম্যাথের উপর একটা ভিডিও দেখে নিবে, তারপর এতটা সময় একটা ব্রেক হবে, ওই সময় নাস্তা খাবে, তারপর স্ন্যাক খাবে, তারপর এতটা সময় ভাত খাবে, এতটা সময় টিভি দেখবে। এইভাবে একটা স্ট্রাকচার টাইম করে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।
আর এই বাসায় আটকে আছে বলেই বাচ্চাদের সারাদিন একটা ট্যাবলেট নিয়ে বসে আছে বা সারাদিন টিভির সামনে বসে আছে, এরকম স্ক্রিন টাইম যেন তাদের সারাদিন নিয়ে না ফেলে। তো স্ক্রিন টাইমের বদলে বাচ্চাদের সাথে এই যে যারা যেটা বললো যে বাচ্চাদের সাথে ইনভলভ হয়ে কিছু একটা খেলা, ফ্যামিলি অ্যাক্টিভিটি হতে পারে, সেটা রান্না হতে পারে, সেটা বাগান করা, অথবা সবাই মিলে সবাই মিলে খেলা, কোন একটা বোর্ড গেম খেলা, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। এইসব আমাদের কালেকটিভ অ্যাক্টিভিটি গুলা, আমরা মানুষ আসলে সামাজিক জীব। বাচ্চারা স্কুলে গেলে ওদের একটা বড় সমাজ থাকে ওদের বন্ধুদের সাথে, বাসায় থাকার কারণে ওরা সেটা থেকে বঞ্চিত হচ্ছে। তো সেজন্যই বাবা আমাকে এগিয়ে আসতে হবে এই রোলটা ফিল আপ করার জন্য, যে এই জিনিসটা পূরণ করার জন্য, যে তারা বাচ্চাদের সাথে যাতে অনেক অংশ মানে অনেক অ্যাক্টিভিটিতে সারাদিন ধরে অংশ নেয় এবং নিজেরা সোশ্যাল মিডিয়াতে সময়টা কম দিয়ে সেই সময়টুকু আপনি আপনার বাচ্চাকে দিন। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চা কিন্তু খেয়াল করে যখন আপনি আপনার ফোন বা আপনার সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকেন, আপনার বাচ্চা ওরা কিন্তু দে আর ভেরি স্মার্ট, সো দে গেট ইট ভেরি ইজিলি। তো এখানে একটা জিনিস যেটা আমার ভালো লাগে যে বাচ্চাদেরকে ওরা স্কুলগুলো কিন্তু অনলাইনে চালু আছে, ওরা কিন্তু প্রতিদিন সকালবেলা একটা নির্দিষ্ট টাইমে এখানে হাজির হয়, যে টিচাররা ওদেরকে অনেক অ্যাক্টিভিটি দেয়, ওরা কিন্তু হোমওয়ার্ক থাকে। আমার জায়ান জয় কিন্তু এভরিডে ওদের হোমওয়ার্ক সাবমিট করছে। তারপর আরেকটা জিনিস যেটা বাংলাদেশের বাচ্চাদের আমি বলবো যে করা সম্ভব, সেটা হচ্ছে আমি হয়তো অনেকে করছে অলরেডি, যে জুমে একটা মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে দেখা করা, যেটা সুযোগ একটা করা যায়, যে সবাই মিলে সবাইকে দেখলো। যেমন পয়লা বৈশাখে আমি দেখলাম বাংলাদেশে অনেকেই সেটা করেছে। তো সেটা আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকেও সেই সুযোগটা দিতে পারি, যেটা আমার জয়ী তার বেস্ট ফ্রেন্ডদেরকে খুব মিস করে। তো আমি কিন্তু এনশিওর করি যে ও কিছুদিন পর পর ওর বান্ধবীদেরকে ও জুমের মাধ্যমে দেখছে, তারপর টিচারদেরকে দেখছে, ওর হোমওয়ার্ক সাবমিট করছে, জায়নও তাই, সে অনলাইন চেস গিটার সবকিছু অনলাইনে করছে। তো এখানে এই জিনিসটা চালু আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু সম্ভব এই যে জিনিসগুলা ওরা ওদের নানা নানি দাদা দাদির সাথে স্কাইপেতে চ্যাট করতে পারে যদি সম্ভব হয়, যে যেভাবে যতটুকু সময়টাকে ইউজ করা সম্ভব স্ট্রাকচার্ড ওয়েতে ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন দ্য স্ট্রাকচার এন্ড ডিসিপ্লিন। খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ একবার কিন্তু আউট অফ স্ট্রাকচার হয়ে গেলে এটা কতদিন থাকবে আমরা জানি না। তো এই ফ্লোটা যদি নষ্ট হয়ে যায় না, বাচ্চাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ইভেন ঘুমের সাইকেল খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, ওদের স্লিপ সাইকেল, স্লিপ স্ট্রাকচার, ওদের খাবার দাবার, ওদের ব্যালেন্স ডায়েট, এগুলো এনশিওর করাটা এটা আরেকটা বাবা মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি মনে করি। এই আর কি। অনেক ধন্যবাদ আপু। তোমার কাছে আমার আরো দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কিন্তু তার আগে আমি একটু রাকিব ভাইয়ের কাছে যাব। আমি জানি যে আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশের জন্য করছেন, বিশেষ করে আমাদের আইসিটি মন্ত্রণালয়ের সাথেও। তো উদ্যোক্তারা বাংলাদেশে এখন স্টার্টআপ প্রচুর, এবং তারা স্টার্টআপের শুরুতে যে স্ট্রাগল গুলি থাকে সেগুলি পার হয়ে তারা যখন ফুল ফ্ললেস ভাবে তারা কাজ শুরু করছে, তখন এরকম একটা ক্রাইসিসের মুখোমুখি তারা হলো। তো যেটা হয়েছে যে 70 to 80% স্টার্টআপ তাদের কাজকর্মই লকডাউনের কারণে বন্ধ করে রেখেছে। কিছু ছাড়া যারা কিনা রাইড শেয়ারিং বা গ্রসারিজ নিয়ে কাজ করছে তারা অন আছে, বাট বাকিরা একদমই তাদের কাজকর্মকে বন্ধ রাখতে হয়েছে। তো বাংলাদেশের মতো একটা দেশে যেখানে অনেক প্রবলেম, এবং তাই সেই সব প্রবলেমের সলিউশন নিয়ে যে স্টার্টআপরা কাজ করে, তাদের জন্য এই লকডাউনটা অনেক বেশি অ্যালার্মিং। তো আপনি যেহেতু এইসব বিষয়ে অনেক বেশি কাজ করেছেন বা এক্সপেরিয়েন্স, এন্ড আপনারা দুজনই ঢাকা কাস্টের অ্যাডভাইজারও, তো আমি আপনার কাছে ভাইয়ার কাছে আমি জিজ্ঞেস করবো যে তারা মানসিকভাবে, এবং শুধু মানসিকভাবে না, তারা ইন ফিউচারে কিভাবে এই পরিস্থিতিটার যে একটা ইফেক্ট, আফটার ইফেক্ট, সেটাকে কিভাবে ডিল করবে উদ্যোক্তাদের জন্য। আচ্ছা, চমৎকার প্রশ্ন। তো আমি বলবো যে আমি আসলে সবকিছুর মধ্যে পজিটিভ দিকটা একটু দেখার চেষ্টা করি। এই কথা অবশ্যই সত্যি যে এই বর্তমান পরিস্থিতি, তার কারণে অনেক স্টার্টআপে যারা হয়তো ফেসবুকের মাধ্যমে বা অন্য বিভিন্ন জিনিসের মাধ্যমে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতো, বা অনেকে হয়তো ফেসবুক পেজ ভিত্তিক বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার সার্ভিস ছিল, সেগুলো অনেকখানি এফেক্টেড হয়েছে। তাদের সাপ্লাই চেইন এবং তাদের যে ডেলিভারি মেথড, কুরিয়ার সার্ভিস সব বন্ধ হয়ে গেছে। কিন্তু এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। সেরকম করে আমি এর মধ্যে একটা পজিটিভ জিনিসও দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে এই নতুন পরিস্থিতিতে আমাদের হঠাৎ করে মুভ করতে হচ্ছে, এটা আমাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে সব একটু অন্যভাবে চিন্তা করার, যে থিঙ্কিং আউট অফ দ্য বক্স। আমাদের এতদিন চিন্তা ছিল কিরকম, যে কোনো সার্ভিস দিতে হলে ওখানে গিয়ে হাজির হয়ে দিতে হবে, তারপর যে কোনো কিছু দিতে হলে কাউকে একই জায়গায় থাকতে হবে। যেমন ঢাকায় সার্ভিস দিতে হলে ঢাকায় থাকতে হবে, চট্টগ্রামে সার্ভিস দিতে হলে চট্টগ্রামে থাকতে হবে। তা আমি বলবো যে বর্তমান পরিস্থিতি আমাদের শিখাচ্ছে যে না, সেটা সবসময় সত্যি নাও হতে পারে, যে যেখানে ক্লায়েন্টরা থাকবে
তাদের একই জায়গাতে নাও থাকতে পারে অথবা ফিজিক্যালি পৌঁছানো নাও সম্ভব হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইসব পরিস্থিতিতে একটু অন্যভাবে চিন্তা করে দেখতে হবে যে কি কি ভাবে নতুন ভাবে সার্ভিস দেওয়া যায়, বিভিন্ন রকম সার্ভিস দেওয়া যায়। আমি একটা উদাহরণ দিই যে টিউশনই করা, বাচ্চাদের পড়ানোর টিউটর রাখা। তো এই ব্যাপারটা এতদিন কিন্তু ছিল এরকম যে বাসায় টিউটর আসবেন, এসে বাসায় পড়াবেন, অথবা ছাত্ররা কারো বাসায় ব্যাচে পড়তে যাবে। তো এই দুই ক্ষেত্রে কিন্তু কাছাকাছি যাওয়ার ব্যাপার ছিল বা একই শহরে থাকার দরকার ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব না। কিন্তু আমরা এই পরিস্থিতিতে একটু অন্যভাবে চিন্তা করি যে আমরা এই সার্ভিসটাকে কিন্তু অনলাইন ভিত্তিক করে ফেলতে পারি। যেমন অনলাইনের মাধ্যমে একজন শিক্ষক বাসায় বসে ছাত্রকে হয়তো জুমের মাধ্যমে বা অন্যান্য বিভিন্ন সার্ভিসের মাধ্যমে পড়াতে পারেন। এবং আমরা আগে হয়তো আমাদের ধারণাই করতে পারতাম না যে এই ধরনের সার্ভিস করা সম্ভব, কিন্তু গত 1 মাসে জুমের মাধ্যমে অফিস আদালত চলছে, জুমের মাধ্যমে আমি নিজে শিক্ষকতা করছি। আমি গত 1 মাস ধরে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে আমার ক্লাসগুলো নিচ্ছি জুমের মাধ্যমে। আমার ছাত্ররা নিয়মিতভাবে ক্লাস অ্যাটেন্ড করছে। এই জিনিসটা যে সম্ভব সেটা আমাদের মাথায় ছিল না। এই পরিস্থিতি আমাদের দেখিয়ে দিয়েছে যে এই জিনিসটা সম্ভব এবং সেটা খুব ভালোভাবেই সম্ভব। তো এই স্টার্টআপের যারা উদ্যোক্তা আছে তারা একটু নতুন ভাবে চিন্তা করুন যে আমাদের এই পরিস্থিতিতে আমরা অনলাইনের বিভিন্ন সার্ভিস ব্যবহার করে কিভাবে আমাদের বিভিন্ন সার্ভিসকে অনলাইনে নিয়ে আসতে পারি, এবং সেটার মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি সুবিধাও পেতে পারি। আমার উদাহরণটা যেটা দিয়েছিলাম যে শিক্ষকরা যে টিচার আর স্টুডেন্ট একই শহরে থাকার দরকার নেই, ইনফ্যাক্ট একই মহাদেশে না থাকলে চলবে। আমি প্রায় ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অ্যাড দেখি যে ভারতে প্রচুর কোম্পানি আছে, স্টার্টআপ আছে, তারা অনলাইন শিক্ষকতার কাজ করছে। তারা আমেরিকার প্রচুর স্টুডেন্টকে টিউটরিং করছে ভারতে বসে বসে। তো এই যে অনলাইনের ইন্টারনেটের সুবিধাটা, এটা আমাদের সব ধরনের সীমানাকে অতিক্রম করার ক্ষমতা দিয়েছে আমাদেরকে। তো এটা একটা শুধু উদাহরণ যে আমরা অনলাইনের মাধ্যমে শিক্ষকতার কাজটা করতে পারা যায়। আবার যেসব ক্ষেত্রে হয়তো অনলাইনে কারোটা সম্ভব না, যেমন ধর বাসার কাজ করা, অনেক স্টার্টআপ যারা বাসায় গৃহকর্মীদেরকে সাপ্লাই দেওয়ার একটা স্টার্টআপ মডেল ছিল, কিন্তু এখন তো সেটা হয়তো সম্ভব হচ্ছে না। কিন্তু তার বদলে আপনি যদি বাড়িতে যারা বসে আছে তাদেরকে শিখিয়ে দেন যে একটা কাজ কি করে অত্যন্ত সহজে সংক্ষেপে দ্রুত সময় করা সম্ভব এবং অনেক কম কষ্টে করা সম্ভব, সেটাও কিন্তু একটা স্টার্টআপ উদ্যোক্তার প্রজেক্ট হতে পারে। তো এই জন্য আমি বলবো যে উদ্যোক্তা যারা আছেন তারা বর্তমান পরিস্থিতিতে অবশ্যই তাদের ব্যবসায় অনেক এফেক্ট করছে, তাদের উদ্যোগে এফেক্ট করছে, কিন্তু তাদেরকে ভাবতে হবে যে আমাদের এই যে ফ্যাক্টরগুলো, আমাদের আগে যেরকম একটা সেট, আমাদের একটা মাইন্ডসেট ছিল যে সবকিছু এরকম থাকবে, আমরা এভাবে করে কাজ করবো, সেই জিনিসটা সবসময় নাও থাকতে পারে। এটা চিন্তা করেই তাদের বিজনেস মডেলটাকে ডেভেলপ করতে হবে। এবং ইন্টারনেটের এই সুবিধাতে আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে। গত 1 মাসের যে ট্রেনিং হচ্ছে, এতে করে প্রচুর মানুষ অভ্যস্ত হয়ে গেছে যে অনলাইনে সবকিছু করার। এই যে ফ্লোটা আছে বা এই যে মোমেন্টামটা আছে, এটাকে কাজে লাগিয়ে আসলে অনেক বেশি নতুন উদ্যোগের উপায় আছে, অনেক নতুন নতুন স্টার্টআপ খোলার একটা সম্ভাবনা আছে। কাজে যদি আগের মডেলটা কাজ না করে, কোন চিন্তা নেই, ইন্টারনেট ভিত্তিক নতুন মডেলে নতুন ভাবে চিন্তা করতে হবে। এটাই হচ্ছে আমার পরামর্শ উদ্যোক্তাদের জন্য। ভাইয়া, আপনার এই উত্তরের সাথে আমি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু স্টার্টআপরা একদম কোর সার্ভিস নিয়ে কাজ করে, যেমন কিছু স্টার্টআপ আছে তারা কিনা গাড়ির পার্টস নিয়ে কাজ করছে, কেউ আছে আবার তারা মেড সার্ভিস নিয়ে কাজ করছে, আমি যেমন কাজ করছি টেলিমেডিসিন নিয়ে। তো এখন আমারটা যেহেতু হেলথ রিলেটেড, তো আমারটা এখনো চালু আছে, কিন্তু যারা এই যে আমি আরো যে মেনশন করলাম, তারা যদি তাদের কোর সার্ভিসটা থেকে সরে আসে, আমি আরেকটা এক্সাম্পল দিই, যেমন আমাদের এখানে রেন্টাল প্ল্যাটফর্ম আছে। রেন্টাল প্ল্যাটফর্ম মানে হচ্ছে ফার্নিচারের জন্য, যে এখন ফার্নিচার কিনতে হয় না, সেটা আপনি রেন্ট করতে পারেন। তো অনেক ইনোভেটিভ আইডিয়া বাংলাদেশে এখন এসছে, কিন্তু তারা যদি তাদের কোর সার্ভিসের যেই কোর সার্ভিস যেটা তারা দেয় সেটা থেকে যদি সরে আসে, পরবর্তীতে সেখানে আবার ফেরত যেতে তাদের কোনো সমস্যা হবে কিনা, এই ব্যাপারে আপনি কি মনে করেন? না, ফেরত যেতে সমস্যা হবে না, কারণ আমরা যখন সবকিছু লকডাউন শেষ হয়ে যাবে, সবকিছু ওপেন হয়ে যাবে, তখন কিছুটা তো আগের সার্ভিসটা দেওয়া যাবে। কিন্তু যদি দেয়া নাও যায়, যদি নতুন সার্ভিসে থাকতে হয়, তার সমস্যা কি? আমি উদাহরণ দিই যে নকিয়া কোম্পানি আমরা সবাই শুনে অভ্যস্ত, নকিয়ার ফোন নিয়ে ব্যবহার করে অভ্যস্ত। নকিয়া এটা চালু হয়েছিল একটা কার্ড কোম্পানি দিয়ে, এটা অরিজিনালি 100 বছর আগে ছিল একটা অন্য জিনিসের কোম্পানি। তো তারা তো নতুন প্রযুক্তি আসার সাথে সাথে সেই নতুন প্রযুক্তিতে খুব সহজে এসে গেছে, তাদের তো আগেরটাতেই
বসে থাকতে আমার কথা ছিল না। ঠিক একইভাবে বিভিন্ন যে সার্ভিসগুলোর কথা বলেছে, রেন্টাল সার্ভিস বা এরকম জিনিসগুলো, তাদেরকে চিন্তা করতে হবে যে এখন আগেরটা যদি কাজ না করে বর্তমান নিউ নর্মালের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা নতুন মডেলে কি করতে পারি, এবং ভবিষ্যতে যখন সবকিছু ওপেন হয়ে যাবে তখন কিন্তু দুইটা সুযোগই থাকছে। মানুষ কিছু কিছু মানুষ তো আগের সার্ভিসে ফেরত যাবে, আর কিছু কিছু মানুষ তারা ভাববে যে আমরা তো এতদিন অনলাইনে সবকিছু করে ফেলছি, তাহলে এখন অনলাইনের মাধ্যমে করি। তো ক্লায়েন্টের সংখ্যা না কমে বরং আরো বেড়ে বিভিন্ন উপায়ে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার সুবিধা পাওয়া যাবে, এটাই হচ্ছে আমার আশা। খুবই চমৎকার ভাইয়া। আমার মনে হয় স্টার্টআপ যারা করছেন, এন্টারপ্রেনার আছেন, তারা ডেফিনেটলি এই কথাটা থেকে ইন্সপায়ার হবে। আপনার কাছে আমার আরো দুটো প্রশ্ন আছে, তার আগে আমি জারিয়া আপুর কাছে সবচেয়ে জরুরি যে প্রশ্নটা সেটা নিয়ে আসতে চাই। তুমি বাংলাদেশে মেডিকেল সায়েন্সে লেখাপড়া করেছো, সর্বোচ্চ ঢাকা মেডিকেল কলেজ থেকে। তো তুমি জানো যে বাংলাদেশে কত প্রতিকূলতার মধ্য দিয়ে একজন চিকিৎসক একজন মানুষকে বা একজন ছাত্রছাত্রীকে চিকিৎসক হতে হয়। এখন বাংলাদেশে অনেক লিমিটেশনস, তার মধ্যে প্রতিদিন যেহেতু আমরা ডাক্তার কমিউনিটিতে আছি, তো প্রতিদিন চিকিৎসকদের আমরা ফোন পাই বা তাদের সাথে কথা হলে তারা আমাদেরকে বলে যে তারা মানসিকভাবে যে যে পরিস্থিতি আগে পায়নি, তো তারা কিভাবে এটাকে ডিল করছে, কারণ তারাও মানুষ, তাদেরও ভয় লাগে, স্বাভাবিক, আতঙ্কিত হয়। পর্যাপ্ত প্রোটেকশন সারা পৃথিবীতেই ক্রাইসিস। হ্যাঁ, বাংলাদেশে আরো অনেক বেশি লিমিটেশনস আছে, তুমি সেটা জানো। তুমি চিকিৎসকদের জন্য স্পেশালি কিছু পরামর্শ দাও যাতে করে তারা মেন্টালি খুব বুস্ট আপ হয়। এটা কি বলবো, অসাধারণ একটা কোয়েশ্চেন। তুমি এটা আসলে অলরেডি আমি ফেস করছি, তুমিও জিজ্ঞেস করেছো, এবং আমি কিন্তু আমাদের কলিগ বলো, এক্সটেন্ডেড সার্কেল, এখানে তো আমি কাজ করি একটা হাসপাতালেও, প্লাস আমি টেলিমেডিসিনেও প্রচুর রোগী দেখি। আর ডাক্তারদের ক্ষেত্রে আমি যেটা প্রথমে বলবো, আমার বাংলাদেশের সমস্ত ডাক্তার, নার্স, হেলথ কেয়ার সেক্টরে যারা আছে তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া। এবং পৃথিবী জুড়ে সবাই মানে প্রতিকূলতা নিয়ে কাজ সবাই করছি যার যার পার্সপেক্টিভ থেকে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা তো আমি খুব ভালো জানি, কাছ থেকে দেখেছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমি আমার ইন্টার্নশিপ করেছি, আমি পুরোপুরি পরিস্থিতিটা সম্পর্কে ওয়াকিবহাল। আমার ফ্রেন্ডদের সাথে আমার রেগুলার যোগাযোগ আছে আমাদের ব্যাচের, এবং যা দেখছি অবস্থা, আমি সবার কাছে একটা স্বনির্বন্ধ, প্রথমে মানুষের কাছে আমি অনুরোধ করব, তারপর আমি ডাক্তারদের কোপিং স্কিল নিয়ে বলবো। প্রথম অনুরোধ আমার, যেটা আমি অলরেডি বলেছি কিন্তু আমি আবারও রিপিট করতে চাই, সো ভেরি ইম্পর্টেন্ট, বিশ্বজুড়ে সবাই কিন্তু এখন সবাই সব থেকে বেশি স্যালিউট দিচ্ছে এবং পাশে দাঁড়াচ্ছে কাদের, একটু চিন্তা করে দেখেন। এই যে এসেনশিয়াল সার্ভিস এমপ্লয়ি ডাক্তাররা, তাদেরকে কিন্তু তারা আমাদের হিরো, তারা আজকের যোদ্ধা এবং তারা ফ্রন্ট লাইনার। যে যে সেক্টরে আছে, যারা স্পেশালি ফ্রন্ট লাইনে আছে, যেমন আইসিইউতে কাজ করছে, ইন্টারনাল মেডিসিন, যারা কোভিড-19 ডিরেক্টলি হ্যান্ডেল করছে তারা, প্লাস যারা ইনডিরেক্টলি হ্যান্ডেল করছে তারাও। ইভেন আমাদের কাছে সাইকিয়াট্রিতে আমাদের প্রচুর রোগী আসছে যারা ওটার কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে জব থেকে লে অফ হয়ে, এমনকি আত্মঘাতী অ্যাটেম্প নিয়ে অনেক পেশেন্ট আসছে অলরেডি। তো সি দিস ক্রাইসিস হ্যাজ বিন স্টার্টেড। একটা আর্টিকেল আমি সেদিন পড়ছিলাম যে দ্য নেক্সট ক্রাইসিস উইল বি, নেক্সট প্যান্ডেমিক ক্রাইসিস উইল বি মেন্টাল হেলথ প্যান্ডেমিক, বুঝছো? তো সামনের যে প্যান্ডেমিকটা আসছে এটা কিন্তু মেন্টাল হেলথের প্যান্ডেমিক বলা হচ্ছে এই জন্যই যে এই যে হেলথ কেয়ার ওয়ার্কার, এই যে ডাক্তাররা, চিন্তা করে দেখো কি পরিমাণ যারা ফ্রন্টলাইনে আছে, তারা প্রতিদিন যারা কোভিড-19 এর সেবা দিচ্ছে, তাদের মনের মাঝে সবসময় একটা আতঙ্ক যে তারা এই ভাইরাসটুকু বাসায় নিয়ে আসছে কিনা, তারা নিজেরা আক্রান্ত হচ্ছে কিনা, তার রোগীগুলো ইমপ্রুভ করছে কিনা। এই যে ডেডিকেটেড মানুষগুলা, তারা নিজের ক্রাইসিস নিজেই কিন্তু মোকাবেলা করছে, আমাদেরকে তাদের পাশে থাকতে হবে। প্রত্যেকটা মানুষের তাদের পাশে থাকতে হবে, তাদের প্রতি অত্যন্ত ধৈর্য, সহমর্মিতা, কম্প্যাশন এবং এমপ্যাথির সাথে এই মানুষগুলোর সাথে থাকতে হবে। সেটা সরকারি পর্যায় থেকে শুরু করে সর্বপর্যায়ে প্রতিটা সেক্টরে, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবকিছু, সব ভেদাভেদ ভুলে গিয়ে আজকে সবাইকে এক কাতারে দাঁড়ানোর সময় এসছে। দিস ইজ জাস্ট হাই টাইম টু ওয়ার্ক অন ইট। এটা আমাদের ওয়ার্কিং ফোর্স, এদেরকে, এরা যদি অসুস্থ হয়ে পড়ে, এই মানুষগুলো একে একে যখন লকডাউনে চলে যাবে সব, কে সেবা করবে, রাইট? তো এদের পিছনে এদের কোনো ভুল ত্রুটিগুলোকে, ভুল ত্রুটি না, আমরা সবাই মানুষ, আমি ভুল ত্রুটিও বলবো না, আমি বলবো যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সহমর্মিতার সাথে দেখা, আমরা সবাই মানুষ। আমরা এই যে মানুষগুলো, আমরা যখন, আমি নিজে যখন হাসপাতালে যাই, আমি বাসায় আসি একটা ভয় নিয়ে, আমি সোজা যেটা করি যে আমার বাচ্চাদেরকে আমি আমার কাছে আসতে দিই না, সোজা শাওয়ার করে সম্পূর্ণ পাল্টে আমি নিজে তারপর ওদের কাছে আসি, তারপরে ভয় থাকি। আমি জানি এখানে যারা হসপিটালিস্ট সার্ভিসে আছেন, আইসিইউতে যারা কাজ করেন, তারা ইভেন সম্ভব হলে পরিবার থেকে দূরে থাকছেন যে এক সপ্তাহ তারা সার্ভিস দেয়। কারণ একটা কথা আছে, যদি সম্ভব হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমি জানি না, যে 5-6 দিন ডিউটি দেওয়ার পরে তাদেরকে এক সপ্তাহের মতো অফ রাখা ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে এটা ভাইরাসটা
তোমার দুইটা জিনিস, একটা হচ্ছে ভাইরাল লোড আর একটা হচ্ছে ডিউরেশন অফ এক্সপোজার, সো ইম্পর্টেন্ট, ওটার উপর কিন্তু ডিপেন্ড করে, প্লাস আমাদের ইমিউন সিস্টেম, লট অফ থিংস আমরা ফাইট করি, আমরা এমনিতেই এত বেশি জার্ম এবং সবকিছুর মাঝে থাকি ডাক্তাররা, হেলথ কেয়ার ওয়ার্কাররা, যে আমরা ইদার ওয়ে অ্যারাউন্ড, আমি তো বলি যে কমিউনিটি স্প্রেড এখন এত বেশি যে সুনার অর লেটার আমরা ইদার ওয়ে অ্যারাউন্ড উই আর এক্সপোজড। এখন আমাদেরকে এই জন্য অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ডাক্তারদের পরিবারের যে মানুষগুলো আছেন, আমি বলবো যে এটাও আরেকটা জিনিস যে আপনাদেরকে অনেক সাপোর্ট দিতে হবে তাদেরকে, কারণ তাদের স্ট্রেসটা অন্যরকম। এবং আমার যেটা শঙ্কা সেটা হচ্ছে এই যে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তারাও কিন্তু, একটু আগে আমি বলেছি তোমার আরেকটা প্রথম কোয়েশ্চেনের উত্তরে, যে পিটিএসডি, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই সিমটম গুলো ডেভেলপ করার চান্স খুব বেশি, কারণ তারা কিন্তু ডিপ্রেশন, এনজাইটি এবং পিটিএসডি এগুলোর মধ্যে, এগুলো ভেরি প্রোন টু ডেভেলপ দোজ। ওকে, তো যাদের মনে হয় যে আপনারা কোপ করতে পারছেন না, তাহলে আপনারা কিন্তু এই কোপিং স্কিলের ব্যাপারগুলো প্লিজ একটু খেয়াল রাখবেন, যে কিভাবে আপনি নিজের টেক কেয়ার করবেন। যতটুকু সময় আপনি অফ ডিউটিতে আছেন সেই সময়টুকু আপনার নিজের সর্বোচ্চ টেক কেয়ার করা, আপনার হেলদি ব্যালেন্স লাইফ, ফুড, আপনার স্লিপ খুব ইম্পর্টেন্ট, আপনার পরিবারের সাথে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখে সম্পর্ক এবং সময়টাকে এনজয় করা, আপনার স্পিরিচুয়াল জার্নি, যেভাবে ভালো ফিল করেন। আপনারা সবাই সবকিছু জানেন, আপনারা সবাই সায়েন্টিস্ট, আপনাদেরকে এটা নতুন করে আমার বলার কিছু নেই, কিন্তু যার যার কোপিং স্কিল, যার যেটা করতে ভালো লাগে সেই সময়টুকুতে সেটুকু করার চেষ্টা করুন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এজন্যই যে আপনি যদি যে সময়টুকু অফ থাকেন সেটাও যদি আপনি চিন্তা করতে থাকেন যে না কি হবে, এটা তো কোনো সমাধান নাই, রাইট? সমাধান তখনই হবে যখন আমাদের কাছে ভ্যাকসিন এবং আলটিমেটলি একটা কিউর, এত রকম ট্রায়াল চলছে, জানি না, কিছু কিছু আশাবাদী কথা শোনা যাচ্ছে, আবার কিছু কিছু দেখা যাচ্ছে কিছু কাজ করলো যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন, পরে দেখা গেল যে আসলে ওটা এফেক্টিভ না। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে, খুব সাবধান থাকবেন, অত্যন্ত অত্যন্ত ভিজিলেন্স, হাইপার ভিজিলেন্স যাকে আমি বলবো, সতর্কতার সাথে জিনিসটাকে মোকাবেলা করতে হবে। আর শেষ কথা, যদি আপনি মনে করেন যে আপনার কোপিং স্কিল এবং সবকিছু সত্ত্বেও আপনি নিতে পারছেন না, আপনি আসলে ডিপ্রেসড, হোপলেস টু দ্য পয়েন্ট দ্যাট আপনি কোনো কিছুতে আর আশা পাচ্ছেন না, তো তখন আমি বলবো যে একজন বিশেষজ্ঞ, আপনার কোনো কলিগ, সাইকিয়াট্রিস্ট, তার সাথে আলাপ করতে পারেন। আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট এট সাম পয়েন্ট। ঠিক আছে, তো এইটাই আর কি। তো আর অনেক দোয়া আমাদের জন্য, আপনারা দোয়া রাখবেন। এখানেও আমরা আসলে অনেক অপ্রতুলতার মধ্যে কাজ করি, শুনতে অবাক লাগলেও কথা সত্য যে আমেরিকা একদমই প্রস্তুত ছিল না। তো ছিল না এই কারণেই তারা এখন পিপি যা আছে তারা সবকিছু শুধুমাত্র ওই আইসিইউ এবং ইমার্জেন্সি এবং ইন্টারনাল মেডিসিন তার ভিতরে সীমাবদ্ধ। তো যে জন্য আমরা বাকিরা যারা আছি তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো পিপি ছাড়া একদমই আমরা কাজ করি, আমরা জাস্ট গগল, আমরা একটা N95 মাস্ক ফাইনালি করছি। তো ওইটাই আর কি, কমিউনিটি স্প্রেডটাকে কমানোর জন্য, ভাইরাসটাকে কন্টেইন করার জন্য আপনি মানুষের সচেতনতা বাড়ান, নিজে সচেতন থাকুন, খুব ভিজিলেন্সের সাথে কাজ করুন, বাচ্চাদের কাছ থেকে এবং পরিবারের কাছ থেকে যতটা সম্ভব সোশ্যাল ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলতে হবে। আর নিজের টেক কেয়ার করুন, নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট এই সময়। তো আমি আমার সমস্ত এক্স কলিগ, আমার সমস্ত বাংলাদেশের সব ডাক্তারদের জন্য অনেক শুভকামনা, দোয়া। তো আমরা সবাই সবার পাশে থাকি। আমি আমার তরফ থেকে যতটুকু করতে পারি আমি প্রমিস করি যে আমার যথাসাধ্য করার চেষ্টা করবো। আপনারা যদি মনে হয় লাইফে কখনো কোনো হেল্প, প্লিজ রিচ করবেন, যে যার জায়গা থেকে সবাইকে সাহায্য করি, আমরা সবাই সবার পাশে থাকি। অনেক ধন্যবাদ আপু। তোমাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে দুজনের কাছে ওপেন কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখি একটা সার্ভে থেকে যে অন অ্যান অ্যাভারেজ আমরা ফেসবুকে, অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুকে আমরা 4 to 5 আওয়ার্স আমরা স্পেন্ড করি, অ্যাভারেজ। এইখানে অনেক বেসলেস নিউজ থাকে এবং আমরা না বুঝে সেটা আতঙ্কিত হয়ে বা অন্যকে একটা হয়তো ভালো টেন্ডেন্সি থাকে যে আমি আরেকজনকে সচেতন করি, হয় আমরা ইনবক্সে পাঠিয়ে দিই, নাহলে নিজেদের ওয়ালে শেয়ার করি, হ্যাঁ, যেটার কোনো বেস নাই এবং সেটা আরেকজনকে আতঙ্কিত করছে। তো তোমাদের দুজনের সাজেশন কি থাকবে? আমি কি শুরু করবো একটুখানি? এটা আসলে কি, এটা আমি প্রতিদিন বলি কথাটা, এই জন্যই বলি যে অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আমার সবার কাছে অনুরোধ এবং অ্যাডভাইস যাই বলেন থাকবে যে আপনি সোশ্যাল মিডিয়ার সময়টুকু কমিয়ে দিন। এই সময়টাতে আমি জানি যে আপনি বোর্ড হতে পারেন, সবই হতে পারেন, কিন্তু আমি একটু আগে ব্যাখ্যা করেছি সেই সময়টুকু আমরা কিন্তু অনেক প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে পারি, যেটা জীবনে একটা সুযোগ। কারণ সোশ্যাল মিডিয়ায় ততটুকু সময় আপনি কাটান যেটুকু সময় আপনি নির্মল আনন্দ পাবেন এবং একটা কোনো কিছু সত্যি জানার দরকার আপনার ফ্যামিলি ফ্রেন্ডস তাদের সাথে কানেকশনের জন্য, অবশ্যই আমিও করি। কিন্তু আপনি যখন ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যেটাই খুলেন,
কোনো অথেন্টিসিটি না দেখে একটা নিউজ ফরওয়ার্ড করে দেন, সেই 10টা মানুষ কিন্তু আরো 10টা মানুষকে ফরওয়ার্ড করছে, এভাবে রিউমার্স স্প্রেড করে। তো এরকম একটা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো এইসব ভুলভাল তথ্য আপনি যত বেশি দেখবেন, যত বেশি শেয়ার করবেন, যত বেশি ফ্রিকড আউট হবেন, এংজাইটি, এগুলো কিন্তু মানুষের মাঝে এংজাইটি নিয়ে আসছে। কারণ মানুষ কি চায়, মানুষ এমন একটা মানুষ তো প্রাণী, তারা চায় হচ্ছে হোপ। আমি বলি যে হোপ ইন আনসার্টেনটি, উই আর অল ফাইটিং ফর ইট, লাইক হোপ ইন আনসার্টেনটি। আমরা এই আনসার্টেনটির মাঝে কিছু আশা চাই। তো কিছু একটা দেখলে আমরা মনে করি ও আচ্ছা কালো জিরা খেতে বলছে, আমি তো তাহলে কালো জিরা খেয়ে সুস্থ হয়ে যাব। নো, দেয়ার ইজ নো সায়েন্টিফিক এভিডেন্স। এগুলো ভালো, এই সমস্ত জিনিসগুলো হ্যাঁ ইমিউন সিস্টেমের জন্য প্রতিটা জিনিসই এগুলো করুন, কোনো আপত্তি নেই আমার। কিন্তু এই যে হাইড্রোক্সিক্লোরোকুইন, এটা খেয়ে অনেক মানুষ অলরেডি অসুস্থ হয়ে গেছে বাংলাদেশ, ইন্ডিয়া। তারপরে মাঝে বাইরে হলো মিথানল ভ্যাপর, কি ভয়াবহ ব্যাপার। তো এগুলো আপনি সিডিসি, ডাব্লিউএইচও এবং এক্সপার্টরা কি বলছে তাদের রিকমেন্ডেশন গুলো আপনি ফলো করুন, তাহলে করে আপনার এই রিউমার্স গুলো স্প্রেড না হয়ে মানুষ আরো সংযত এবং সাবধান হতে তাদেরকে সাহায্য করবে, আমি এটাই মনে করি। সো আর টাইম লিমিট, তুমি সেটা বলো যে সোশ্যাল মিডিয়ায় ফোনে কিভাবে টাইম সেট করা যায়। টাইম লিমিটের ব্যাপারটা শুরুতে একটু বলি যে আমাদের ফোনে কিন্তু একটা ফিচার আছে যে টাইম সেট করা যায়। আইফোনেও আছে, অ্যান্ড্রয়েড ফোনেও আছে যে স্ক্রিন টাইম কতটুকু হচ্ছে এবং তার উপর একটা ডেইলি বাজেট সেট করা যায়। তো সেটা হচ্ছে মানে প্রথমত হচ্ছে আপনি ওই সফটওয়্যারটা ইনস্টল করে দেখতে পারেন যে আপনি ডেইলি ফোনে কোন অ্যাপে কতটুকু সময় কাটাচ্ছেন। হয়তো মনে হচ্ছে যে ফেসবুক খুব বেশি টাইম কাটাচ্ছেন, কিন্তু দিন শেষে হিসাব করতে গেলে হয়তো দেখা যাবে যে দিনের 4 ঘন্টায় কাটিয়ে ফেলছেন। তো যে 4 ঘন্টা মানে হচ্ছে একটা দিনের 6 ভাগের 1 ভাগ, যদি 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যেত একটা দিনের 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ আরো বলতে গেলে আপনার জীবনের যদি কেউ যদি 80 বছর বাঁচেন তার মধ্যে হয়তো 20 বছরই ফেসবুকে কাটেছে। তো সেটা সেভাবে চিন্তা করলে নিশ্চয়ই মনে হয় যে আমাদের হয়তো কাটানো উচিত না। তো এইভাবে করে বিভিন্ন অ্যাপ ইনস্টল করে ডেইলি কোটা সেট করা দেওয়া যায়, যাতে করে সময়টা শেষ হয়ে আসলে আপনাকে ফেসবুক থেকে বেরি করে দেবে। সেটা কিন্তু একদিকে ভালো, বের করে দিলে ওই সময়টা আপনি অন্য কাজে লাগবেন, প্রোডাক্টিভ কাজ লাগবে। এবার ফেক নিউজের ব্যাপারটা আসছি, যে আমি একজন কম্পিউটার বিজ্ঞানী হিসেবে আমি ফেক নিউজ নিয়ে অনেক রিসার্চ করি। তো ফেক নিউজের ঠেকানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে যে একেবারে অবিশ্বাসী হয়ে যাওয়া। অবিশ্বাসী হয়ে যাওয়া বলতে হচ্ছে মানে ইন্টারনেটে প্রাপ্ত খবরের উপর অবিশ্বাসী হয়ে যাওয়া। তা আমাদের মানুষের একটা প্রবণতা আছে যে আমরা ছাপার অক্ষরে যে কোনো কিছুকে বিশ্বাস করে ফেলি। এটা আসলে এসছে মানে কয়েকশো বছর ধরে ছাপার অক্ষরে যখন বই আসতো আমরা ভাবতাম যে বইয়ে যা আছে সব সত্যি, কোন একটা বইতে আসছে আমার এটা সত্যি, বা পত্রিকা ছাপা হচ্ছে তার মানে সত্যি। আস্তে আস্তে ওই ব্যাপারটা পাল্টে গেছে। আমাদের যদি কেউ রাস্তায় কেউ আসে আপনাকে একটা কাগজ দেয় যে কাগজ দিচ্ছে তো আজগুবি কিছু একটা লেখা, তাহলে কিন্তু আপনি আর এখন এটা বিশ্বাস করবেন না। কিন্তু অনলাইনের ব্যাপারটা, ইন্টারনেটের ব্যাপারটা সারা বিশ্বে এসছে মাত্র 30 বছর আগে, এবং 30 বছর কম সময়ের আগে, এবং বাংলাদেশে এসেছে আরো অনেক কম সময়, বাংলাদেশের সবার কাছে পৌঁছেছে আরো অনেক কম সময়। এর ফলে যেটা হয়েছে যে আমাদের ইন্টারনেটকে মনে হচ্ছে যে একটা নতুন একটা সবকিছুই বোধহয় সত্যি। তো সেই বিশ্বাসটা থেকে আমাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে অনলাইনে যা দেখবো, অনলাইনে যা কিছু আসবে সবই হয়তো সত্যি। কিন্তু এই ব্যাপারটা আসলে আমাদের মাথা থেকে বের করে দিতে হবে যে ইন্টারনেটে কোন একটা ওয়েবসাইটে কিছু থাকলেই সত্যি, তা তো না। ইন্টারনেটে অমুক news24.com যে কেউ আসলে ওয়েবসাইট খুলতে পারে, কাজে ইন্টারনেটে কোন একটা ওয়েবসাইটে দিলেই ওইটা কিন্তু সত্যি না। তো এই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে ফেলতে হবে খুব কঠিন ভাবে, যাতে করে আমরা ইন্টারনেটে যে কোনো একটা খবর দেখলেই বিশ্বাস না করি, বা নির্ভরযোগ্য সূত্র থেকে যদি খবরটা না হয় তাহলে আমাদের দেখতে হবে যে কোথেকে খবরটা আসছে। যে কেউ একজন একটা ফরওয়ার্ড করে দিল একটা মেডিকেল তথ্য, এটাই খেতে হবে, এটা খেতে হবে, এটা খেতে শুনে যাবে, কিন্তু এটা আসলে কার বলার কথা? এখন সবাই আসলে ইন্টারনেটে বিজ্ঞানী বা ডাক্তার হয়ে গেছে যে একটু পর পর সবাই ফরওয়ার্ড করে দেয় যে এটা খেলে, এটা দিয়ে কুলি করলে, ওই ওষুধটা খেলে করোনা ভাইরাস ধরবে না, এমনকি ডোজও বলে দিচ্ছে। কিন্তু ডোজও বলে দিচ্ছে। এগুলো তো উচিত না। যার কাজ তাকে করতে দেন, যে যারা ডাক্তার তাদেরকে বলতে দেন। কেউ যদি একটা ডাক্তার যদি কোন একটা জিনিস রিসার্চ করে বা বড় একটা পাবলিক হেলথ স্টাডির উপর ভিত্তিতে বলেন যে একটা ওষুধে কাজ করবে, সেটা বিশ্বাসযোগ্য। কিন্তু না হলে অমুকে বলছেন, তমুকে বলছেন, এগুলো তো বিশ্বাসযোগ্য না। কাজে আমাদের মানসিকতা পাল্টাতে হবে। ইন্টারনেটে যা আছে তার প্রায় সবকিছু মিথ্যা, এইটা ধরে নিয়ে আগাতে হবে। কাজে ফেসবুকে কেউ কিছু দিল, মেসেঞ্জারে দিল, হোয়াটসঅ্যাপে দিল, এইগুলাকে সবগুলাকেই মাথা রাখতে হবে যে এগুলো সবগুলাই মিথ্যা। ডাক্তার যদি না বলে তাহলে এগুলো কোনো কিছুতে বিশ্বাস করার কোনো কারণ নেই। এইটাই হচ্ছে ব্যাপার, যে মানসিকতাটা পাল্টাতে হবে। ভালো বলেছো। আসলে যে বিষয়ের এক্সপার্ট আমার মনে হয় তাকে তারই সেই বিষয়ে কথা বলাটা উচিত। কারণ এখন এমন একটা ক্রাইসিস যে এই সময়টাতে অথেন্টিক নিউজ এবং অথেন্টিক যে মানুষটা যে বিষয়ে জানে
থাকে সেই বিষয়ে, যারা পাবলিক হেলথের এক্সপার্ট তারা সেই বিষয়ে বলুক, রাইট? এই আর কি দেখা যাক ইনশাআল্লাহ। আমাদের কথার সাথে কোরিলেট করার চেষ্টা করছিলাম যে বাংলাদেশে কি কি নিউজ শেয়ার হয়। আমি যদি কখনো সুযোগ পাই আমি তোমাদেরকে দেখাবো যে বাংলাদেশে কি কি নিউজ শেয়ার হয়। বাংলাদেশে না, এটা বিশ্বের সর্বত্র। বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো নিজেরা বুঝতে পারছি যে একটা খবর মিথ্যে, আমাদের মুরব্বী যারা আছেন, যারা আগের জেনারেশন মানুষ, যে সময় যে জেনারেশন মানুষরা অনেক ইনোসেন্ট ছিল, ওই সময় ছাপার অক্ষরে বের হওয়া জিনিস মানে সত্যি, এই পরিস্থিতি তারা বড় হয়েছে, ওনাদের জন্য এটা ব্যাপারটা একটা বড় সমস্যা হয়ে গেছে। হয়তো আমাদের আব্বা আম্মা বা দাদা দাদিরা এই লেভেল মানুষ না, ওনারা ওনাদের সততা নিয়ে সবকিছুকে অ্যাপ্রোচ করেন। এই কারণে তারা কিছু পেলে তারা ভাবতেও পারেন না যে ইন্টারনেটে মানুষ একটা মিথ্যা খবর ছড়াতে পারে। তো সেটার কারণেই অনেক আসলে খবর ছড়ায়, অনেক কিছু বিশ্বাসও করে ফেলেন। কিন্তু তাদেরকেও আমি বলছি যে শ্রদ্ধেয় মুরব্বীরা, এই মানে দুঃখজনক হলো সত্যি যে ইন্টারনেটে অনেক কিছু আসলে মিথ্যা, অনেক কিছু অনেকে অ্যাটেনশন পাওয়ার জন্য শেয়ার করে, লাইক পাওয়ার জন্য শেয়ার করে, এবং অনেক কিছু হচ্ছে। কাজে দুনিয়ার অন্য সবকিছুর মতো ইন্টারনেটেও একই ধরনের মাইন্ডসেট নিয়ে চলতে হয়েছে। খুব দুঃখজনক হলো যে দুনিয়ায় অনেক মানুষ আছে যেমন অসৎ, সেরকম ইন্টারনেটে অনেক মানুষ অনেক নানা রকম উদ্দেশ্যে অনেক মিথ্যা খবর ছড়াচ্ছে। সেটা থেকে বাছাই করে তবেই যে কোনো কিছু বিশ্বাস করতে হবে। আসলে সেটাই আমাদের সবার করা উচিত। ভাইয়া, আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে হায়ার স্টাডি নিয়ে আপনার অনেক গবেষণা আছে, প্লাস আপনি এখন রেগুলারলি ফেসবুক লাইভে এসে শিক্ষার্থীদের জন্য তথ্য পরিবেশন করছেন। তো এখন এই প্যান্ডেমিক ক্রাইসিসের মধ্যে যারা কিনা উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ চায় বা আমাদের দেশ থেকে বিদেশে বা অ্যাব্রোডে তারা যেতে চায়, তো এই সময় তাদের প্রিপারেশনটা কি হওয়া উচিত? সেই সাথে আরেকটা প্রশ্ন থাকবে যে এখন বাংলাদেশে যেসব বোর্ড এক্সাম গুলি আছে সেগুলো একদম আনসার্টেন, কবে হবে কি হবে না হবে কেউ জানে না। তো তাদের প্রিপারেশনটা আসলে কিরকম হওয়া উচিত? কারণ লকডাউন যদি উঠে যায় তাহলে তো হুট করেই পরীক্ষা ডেট করতে পারে, আবার যদি এটা কন্টিনিউ করে তখন হয়তো প্রিপারেশনটা একটু লুজ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কি সাজেশন বা পরামর্শ থাকবে? তো দ্বিতীয় প্রশ্নটার জবাবটা আগে দিই, যে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে যারা হয়তো এসএসসি বা এইচএসসি লেভেল আছে, তাদের ক্ষেত্রে আসলে তাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যে এখন লকডাউন আছে বলে পড়াশোনা বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে যখনই টিভি দেখা বা অনুষ্ঠান বুধ হয়ে যায় কেউ, সেটা কিন্তু হঠাৎ করে যদি লকডাউন উঠে যাওয়ার পর পরীক্ষার ডেট দিয়ে দেয়, তাদের অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। এই জন্য অ্যাথলেটরা যেরকম সারাক্ষণ সবসময় প্র্যাকটিস করে, ট্রেনিং করে, যেমন সাকিব আল হাসান বা অন্যান্য ক্রিকেটার, ওরা কিন্তু সারা বছর ধরেই ট্রেনিং করে যান। তো ওরকম যারা পরীক্ষার্থী আছেন তাদেরকে আমি বলবো যে এই সময়টা হচ্ছে আমাদের সাকিব আল হাসানদের মতো হওয়ার সময়। অর্থাৎ এই সময়টা আমাদের নিয়মিতভাবে প্র্যাকটিস করে, প্র্যাকটিসটা হচ্ছে পড়াশোনার প্র্যাকটিস, সেটাটা চালু রাখতে হবে। এমন বলছে না যে সারাদিন ধরে সবকিছু বাদ দিয়ে পড়াশোনা করতে হবে, তা তো না, কিন্তু প্রতিদিন একটা নিয়ম করে, যেরকম ক্রিকেটাররা প্র্যাকটিস করেন সেরকম প্রতিদিন নিয়ম করে পরীক্ষার্থীদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। সেটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট নিয়ম করে করতে হবে, যাতে করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পরীক্ষার ডেট দিয়ে দিলেও তারা খাপ খেয়ে নিতে পারে। তো অন্য যে প্রশ্নটা ছিল সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সারা বিশ্বে আসলে আমাদের পড়াশোনার উপরে, বিশেষ করে উচ্চশিক্ষার উপরে এই বর্তমানে ক্রাইসিসটা একটা বড় প্রভাব রাখছে। যে আমেরিকা সহ বিশ্বের সব দেশের ইউনিভার্সিটি এখন বন্ধ, ছাত্ররা সবাই বাড়ি ফিরে গেছে, তাদের কারো কারো ক্লাস অনলাইনে হচ্ছে, কারো কারো হচ্ছে না, কিন্তু মোটামুটি ভাবে সবাই বাসায় ফিরে গেছে, এবং হয়তো সামনের সামারের দিকে যে সেমিস্টার গুলো সেগুলো হয়তো অনলাইনে চলে গেছে। এবং সেটার মাধ্যমে আসলে অনেক ক্ষেত্রেই যে ছাত্ররা ফেস টু ফেস মিটিং এ যে বেশি সুবিধাটা পেত, মনোযোগ দিয়ে কোনো কিছু জানতে পারতো, সেটা তার অনলাইন হয়তো অতটা এখনো পাচ্ছে না। তো এটা একটা সমস্যা। কিন্তু তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের বিভিন্ন দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর উপর একটা বড় ধাক্কা আসতে যাচ্ছে। সে ধাক্কাটা হচ্ছে আর্থিক ধাক্কা। পৃথিবীর অধিকাংশ দেশেই পড়াশোনার ক্ষেত্রে আসলে সরকারি অনুদানে অনেকখানি চলে। বাংলাদেশে তো আছে যে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো সরকারি টাকায় চলছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো ছাত্রদের বেতনে চলছে। আমেরিকাতেও স্টেট ইউনিভার্সিটি গুলো স্টেট গভর্নমেন্টের থেকে ফান্ড পায় বা ছাত্রদের টিউশন দিতে চলে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের টিউশন দিতে চলে। এই বর্তমানে ক্রাইসিসটা সেই বাজেটে একটা বড় ধাক্কা দিয়েছে। কারণ হলো যে প্রথমত যে সামনে যখন খুলবে সবকিছু তখন এই ছাত্ররা ফেরত আসবে কিনা সেটার একটা আশঙ্কা আছে, যে ছাত্রের সংখ্যা
খুব ভয়াবহভাবে কমে যেতে পারে। তারপর হলো যে শিক্ষার্থীরা হয়তো অনেকে তাদের নিজেদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, এই জন্য তারা পড়া ছেড়ে দিতে পারে, এটা একটা আশঙ্কা আছে। আবার অন্যদিকে যেসব ইউনিভার্সিটি সরকারি টাকায় চলতে, যে স্টেটের ইউনিভার্সিটি গুলো আছে আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে, তাদের একটা বড় অংশ আসতো সরকার থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে। তো এখন এই করোনা ভাইরাসের কারণে যখন লকডাউন সবকিছু বন্ধ হচ্ছে, অর্থনীতির চাকা থেমে গেছে, তখন এই শিক্ষা খাতের বরাদ্দটাও স্বভাবতই কমে যাচ্ছে। আমেরিকার অনেকগুলো ইউনিভার্সিটিতে ইতিমধ্যে এই সমস্যাটা এসেছে, যে বেশ কয়েকটা ইউনিভার্সিটির নাম আমি বলতে পারি যে তাদের হয়তো $200 মিলিয়ন, $500 মিলিয়ন, এমনকি অনেক ক্ষেত্রে যেমন ইউনিভার্সিটি মিশিগানের ক্ষেত্রে $1 বিলিয়ন ওদের শর্টফল হচ্ছে এই ক্ষেত্রে। তো এই বড় ধাক্কাটার কারণে উচ্চশিক্ষা একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, যে উচ্চশিক্ষার ক্ষেত্রে পিএইচডি এর ফান্ডিং কমে যেতে পারে, বা মাস্টার্স এর ক্ষেত্রে যে ফান্ডিং স্কলারশিপ সেগুলোর সংখ্যা কমে যেতে পারে। আবার এমনকি হতে পারে যে শিক্ষকদের যে বেতন, সেখান থেকেও অনেক ইউনিভার্সিটি বেতন কাটা শুরু করেছে, কারণ তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। তো এর ফলে যেটা হতে পারে যে এই বছর যারা অ্যাপ্লাই করেছিলেন তারা হয়তো অনেকে এই ফল সেমিস্টার থেকে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর থেকে আমেরিকা হয়তো চলে আসতে পারতেন, তাদের একটা মানে ভর্তির ক্ষেত্রে ফান্ডিং এর সুযোগ অনেকখানি কমে যাচ্ছে। কারণ ইউনিভার্সিটিগুলো আগে যে টিচিং অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ফান্ডিং করতো বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ফান্ডিং করতো, সেই সুযোগগুলো অনেকখানি চলে যাচ্ছে। তো অর্থনৈতিক এই মন্দার সময় এটা আগেও হয়েছে এবং এখন আরো বড় আকারে হচ্ছে। তো এই কারণে আমাদের যারা শিক্ষার্থী আছেন, যারা হয়তো এবছর পড়া শুরু করার প্ল্যান করছেন, তাদের হয়তো প্ল্যানটাকে একটু পাল্টাতে হতে পারে। আর আরো বলবো যে যারা হয়তো এই বছরই হয়তো আসার প্ল্যান করছেন কিন্তু ভর্তি অ্যাডমিশন পাননি, এই করোনা ভাইরাসের কারণে হয়তো ফান্ডিং কমে গেছে বা ফান্ডিং চলে যাচ্ছে, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে এই বছরের বদলে পরের বছর হয়তো অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারেন। কারণ আগের বিভিন্ন টেন্ডেন্সি বলছে যে অতীতে বিভিন্ন সময় যখন রিসেশন বা মন্দা হয়েছে, তখন তার এফেক্টটা আস্তে আস্তে কাটতে শুরু করছে। তো আমি মানে সবাইকে আশা দিতে চাই যে এই ধরনের পরিস্থিতি কিন্তু এইটাই শুধু শেষ কথা না, এই দিন না, আরো দিন আছে। তো সেই কারণে এই যে দিস টু শ্যাল পাস, এটা আমার একটা প্রিয় কথা, যে এই যে বর্তমান শিক্ষাক্ষেত্রে যে স্থবিরতার সৃষ্টি হয়েছে সেটা আস্তে আস্তে কেটে যায়। তো এই জন্য সবাইকে নিজের অবস্থান থেকে নিজের কাজটা চালিয়ে যেতে হবে। যারা হয়তো ভর্তি উচ্চশিক্ষার জন্য টোফেল বা জিআরই প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে সেটা করতে হবে। যারা বাংলাদেশ বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্ট, তাদেরকে নিজের পড়াশোনা চালিয়ে যেতে হবে, যে যাতে করে বর্তমানের যে পরিস্থিতি সেটা যখন কেটে যাবে তখন যেন তারা আরো এগিয়ে এসে তারা বিপুল নতুন উদ্যমে এবং নতুন শক্তিতে ভর্তির চেষ্টা করে চালিয়ে যেতে পারে, এবং সামনে অবশ্যই এই দিনগুলো কেটে পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে। এই আশাটা আমি সরকারকে দিতে চাই। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমি অনেকক্ষণ তোমাদেরকে আটকে রেখেছি এবং অনেক মূল্যবান কথা আমরা শুনেছি, যেটা কিনা উদ্যোক্তাদের জন্য, শিক্ষার্থীদের জন্য, চিকিৎসকদের জন্য এবং যারা সাধারণ মানুষ তাদের অনেক উপকারে আসবে। দুজনের কাছে আমার লাস্ট আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, তোমরা ডেফিনেটলি জানো যে তারা খুবই ইনোসেন্ট, তারা খুব সহজে সবকিছু বিশ্বাস করে ফেলে, তারা সহজে সবকিছু ধারণ করতে চায়। তো ওপেনলি বাংলাদেশের সব শ্রেণীর মানুষের জন্য তোমাদের দুজনের যদি কোনো পরামর্শ বা কোনো অ্যাডভাইস থাকে। তো আমি আবারও যেটা বলবো যে আপনারা অনেক ধৈর্য ধরুন। আমাদের বাংলাদেশের মানুষ অনেক সংবেদনশীল এবং অনেক ইমোশনাল এবং অনেক কি বলবো আবেগপ্রবণ একটা জাতি আমরা। তো আমরা এখন একটা সময় যে আমাদেরকে অত্যন্ত ধৈর্য ধরে আমাদেরকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। দূরে থেকে, আমি একটা কথা বলি যে আমরা দূরে থেকে কাছে থাকি। তো এটা খুব ইম্পর্টেন্ট এখন প্র্যাকটিস করা, যে আপনার আপন মানুষগুলোর আপনি খোঁজ খবর নেন, দূরে থেকে কাছে থাকেন, যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক কঠিন একটা সময়, কিন্তু তারপরও কিন্তু আল্লাহ পাশে আছে। এখন পরিস্থিতিটা খারাপ, হয়তো আর কয় মাসে ইনশাআল্লাহ কিছুটা বেটার হবে। তো অনেক ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে পরিস্থিতিটাকে, এবং আপনি যতটা সম্ভব বুঝে শুনে চলবেন। বুঝে শুনে বলতে আমি সবভাবে বোঝাচ্ছি, আর্থিকভাবেও, ল্যাভিশ লাইফ এবং ওগুলো থেকে আমাদেরকে একটু দূরে সরে এসে যতটুকু না হলেই নয়। আমি খুব প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি, যেটা আসলে আমি আমার রোগীদের তো ডিল করি। তো খুব প্র্যাকটিক্যাল ভাবে চলুন। আপনি আপনার লাইফটাকে খুব স্ট্রাকচার, খুব রুটিন, যতটুকু না হলেই নয়, যেটুকু খাবার আপনার, আরেকটা জিনিস অপচয় না করা। এই সময়টা খুব ইম্পর্টেন্ট, যে আমরা
যে পরিস্থিতিতে যে থাকুক না কেন সেই অপচয়টুকু কত মানুষ খেতে পাচ্ছে না, আমার তবুও তো আমার একটা ছাদ আছে, আমার খাবার আছে। তো যতটা সম্ভব মানুষের জন্য সেই মানুষগুলোকে সাহায্য করা, যারা যারা অনেক ভালো ভালো কাজ হচ্ছে, যে বিজ্ঞানন্দ এরকম অসংখ্য অর্গানাইজেশন প্রচুর ভালো ভালো কাজ করছে, তো তাদের মাধ্যমে আমরা ইনডিরেক্টলি তার মানুষগুলোকে সাহায্য করতে পারি, যা যদি সম্ভব হয়। আর যদি আর যে যার জায়গা থেকে খুব বুঝে শুনে, খুব কি বলবো, বিচক্ষণতার সাথে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে হবে। আবেগ ভালো, কিন্তু অত্যধিক আবেগ, যেটা আমরা বলি যে আমাদেরকে অনেক সময় তাড়িত করে, ও আরো কবির ভাষায় ভালো বলতে পারবে, আমি কবি না, কিন্তু তারপরে আমি বলবো যে আপনাকে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে, খুব মাইন্ডফুলি এবং খুব প্র্যাকটিক্যালি এই সিচুয়েশনটাকে, এই সময়টুকুকে পার করতে হবে। এবং আমি তবুও আশাবাদী, কেন জানি মনে হয় যে আধার কেটে যাবে, আবার মেঘটা সরে যাবে, পরিস্থিতি ইনশাল্লাহ স্বাভাবিক হবে। অতীতেও আমি আবারও বলছি যে মহামারী এসছে, হয়তো আমরা আমাদের জীবদ্দশায় আসেনি, আমাদের জন্য নতুন, কিন্তু শেষ পর্যন্ত মানুষের জয় হয়, শেষ পর্যন্ত মানবতার জয় হয়েছে। তো সবাই সবার কাছে থাকি, পাশে থাকি, দূরে থেকে পাশে থাকি, সবাই সবার জন্য দোয়া করি। আর অনেক অনেক কম্পেশন নিয়ে চলবেন, ডাক্তারদের পাশে থাকবেন, হেলথ কেয়ার ওয়ার্কারদের পাশে থাকবেন, এটাই। তা আমি বলবো যে বাংলাদেশের মানুষদের কথা যখন বললে তখন আমার মাথায় আসলো যে বাংলাদেশের মানুষের কিন্তু অনেক বেশি সহনশীল এবং সহ্য শক্তির অধিকারী। পৃথিবীর অন্য দেশের কথা যদি চিন্তা করো, আমরা কিন্তু 1971 সালে একটা যুদ্ধ করে জয়ী হয়ে স্বাধীন হওয়া জাতি। অন্য কোন দেশকে আশেপাশে এত বড় রকমের যুদ্ধ করে সাম্প্রতিক ইতিহাসে স্বাধীনতা হয়নি। তারপর বাংলাদেশের যদি উঠে দাও একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে বর্তমানে উঠে আসার যে হিস্ট্রিটা যদি খেয়াল করো, এত লোকজন নিয়েও, এত বিশাল জনসংখ্যা নিয়েও এই অবস্থায় এসেছি। তারপর হলো যে এই যে বাংলাদেশের মানুষের অনেক অভিজ্ঞতা আছে, যেটা পৃথিবীর অনেক দেশের মানুষের অভিজ্ঞতা আছে, যেমন বিপদের সাথে আমরা অভ্যস্ত। আমরা ঘূর্ণিঝড় দেখেছি, 1991 ঘূর্ণিঝড়ে 1.5 লাখ 2 লাখ লোক মারা গেছে, তারপরেও কিন্তু আমরা সেখান থেকে উঠে দাঁড়িয়েছি। এই অভিজ্ঞতাগুলো আমাদের আছে, বন্যার মধ্যে বাস করার অভিজ্ঞতা আছে। এই দুর্যোগের মাধ্যমে মধ্য দিয়ে এসে আমরা কিন্তু অনেক ফ্লেক্সিবল একটা জাতি, অনেক সহনশীল একটা জাতি, আমরা অনেক দুর্যোগের মোকাবেলা করতে পারি। পৃথিবীর অন্যান্য দেশে, যেমন আমেরিকার কথা বলি, আমেরিকার মানুষের, সাধারণ মানুষের কিন্তু এতটা বড় ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে তাকে হয়তো খুব বেশি যেতে হয় না, যেটা বাংলাদেশের মানুষকে যেতে হয়। তো এই কারণে বর্তমানে এই যে পরিস্থিতিটা, এটা আসলে সারা বিশ্বের সব মানুষের জন্য একটা বড় বিপর্যয়। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষরা আমরা অনেক অনেক বিপর্যয় পার করে এসেছি, তারপরে আমরা সবাই টিকে আছি, তাই না? তারপরে আমরা সবাই বেঁচে আছি, টিকে আছি, অনেকেই ঠিক আছে। কাজে বর্তমানে এই সমস্যাটা, দুর্যোগটা, এটা অবশ্যই আমরা অতিক্রম করতে পারবো, আমাদের সেই শক্তি আছে। এবং এর পাশাপাশি একটা হচ্ছে যে উই আর অল ইন দিস টুগেদার, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। এবং যারা যে কথাগুলো বলছি সেগুলোর সাথে আমি একসাথে বলছি যে আমাদের সবাইকে একসাথে এগোতে হবে, মানে আমাদের সব ভেদাভেদ ভুলে বলতে হবে। সরকারের দোষ দিচ্ছি, এই দোষ দিচ্ছি, সেটা না। এখন যেটা করতে হবে, সবাইকে কিউমুলেটিভ ভাবে সবার পরামর্শটুকুকে, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও বলবো যে সবার এক্সপার্টদের কথাগুলো শুনে, আপনি অলরেডি করছেন অনেক কিছু, কিন্তু তারপরও ওই যে ডাক্তারদের পাশে থাকা, শুধুমাত্র কিন্তু তারা কম্পেনসেশন, আমার ফ্রেন্ডরা আমাকে বলছিল যে আমরা তো শুধুমাত্র সেটা চাই না, আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের নিশ্চয়তা এবং আমাদের উপরে ট্রাস্ট এবং আমাদের অ্যাপ্রিসিয়েশন বলতে যে মানুষগুলো করছে, স্যালিউট দেম, লাইক দিস ইজ আনপ্রেসিডেন্টেড টাইম, এবং তারা করছে, জীবন বাজি রেখে করছে। তো এই আর কি ব্যাপারগুলো, যে এই ক্ষেত্রে যে কম্প্যাশনটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের নিজেদের কথা শুধু না ভেবে যে প্রতিবেশীদের কথা ভাবতে হবে। নিজেরা হয়তো ইফতারে অনেক কিছু আয়োজন করে খাচ্ছি, কিন্তু প্রতিবেশী অনেকে হয়তো সামনে রাস্তায় বা বস্তিতে কেউ খেতে পাচ্ছে না, তাদের কথাটা চিন্তা করতে হবে। আজকে একটা খবর পড়ে আমার খুব খারাপ লাগলো, যে একজন, একটা ছবি দেখলাম ফেসবুকে, যে একজন খবর পেয়েছেন যে বংশাল থেকে খবর পেয়েছেন যে একটা খাবার দেওয়া হচ্ছে, সেখানে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে গেছেন, গিয়ে অনেক চেষ্টা করে আধা কেজির মতো চাল জোগাড় করতে পারছেন, তারপর মাথা ঘুরে রাস্তায় পড়েছেন। এই যে এই খবরগুলো, এগুলো দেখতে হবে, এবং আমাদের যে পুরো নিজেদের কথা চিন্তা না করে সমাজের অন্য সবার কথা চিন্তা করতে হবে। অনেকে হয়তো খেতে পারছেন, তাদের কথা ভাবতে হবে। We are all in this together, এটা ভাবতে হবে। আর আমাদের এই ব্যবস্থা থেকে এগিয়ে আসতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এটা আসলে বর্তমান সময়টাতে আসলে কিন্তু এই গোষ্ঠী চেতনার সময় না, যে আমি ডাক্তার হয়ে ডাক্তারদের কথা ভাববো, অন্য কথা ভাববো না, বা আমি হয়তো ডাক্তার না, কিন্তু মানে ডাক্তার কেন এটাই, তাদের দিকে কোনো মনোযোগ যাচ্ছে, এটা নিয়ে আমি হিংসিত হচ্ছি, এইসব যাতে মাথায় না আসে। আমরা সবাই একসাথে যদি কাজ করি, তাহলে এই বিপদ থেকে আমাদের বাঁচা সম্ভব, এবং সেটা আমরা আসলে করেই দেখাবো ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এই কথাগুলি আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে। আর তোমাদের মূল্যবান সময় তোমরা দিয়েছো আমাদের জন্য। ঢাকা কাস্টের পক্ষ থেকে তোমাদেরকে অনেক বেশি থ্যাঙ্কস এবং কৃতজ্ঞতা। আমার আসলে যেটা মনে হচ্ছিল যে আরো যদি আমি 1 ঘন্টা কন্টিনিউ করতে পারতাম তাহলে মনে হয় কম হতো। আমরা ইনশাআল্লাহ নেক্সটে আবার কখনো যখন তোমাদের সুযোগ সুবিধা হবে আমরা নিশ্চয়ই আবার আরো অনেক প্রশ্ন নিয়ে আসবো। তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকো। যে কোনো সময় ফারিন, তোমাকে অনেক ধন্যবাদ। ভালো থাকো, অনেক দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করি, পাশে থাকি সবাই সবার জন্য অনেক শুভকামনা। সবার জন্য শুভকামনা, দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ।